শুরু করছি নিউজরুম লাইভ। আর নিউজরুম লাইভের শুরুতেই আজ নজর রাখবো কে ভোট দিতে পারবেন কে পারবেন না, এ নিয়ে এখনো একটা ধোঁয়াশা। এই ইস্যুতে ফের সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়, নিশানা করলেন কমিশনকে। রাজ্যের নানা জায়গায় নাম বাদ যাওয়ার অভিযোগে ক্ষোভ বিক্ষোভ। এখনো পর্যন্ত লিস্ট বের করেনি। 28শে ফেব্রুয়ারি লাস্ট লিস্ট বেরিয়েছিল। এক একটা পরিবারে একজনের ভোটের নাম আছে, 4 জনের নেই। অনেক কমিউনিটি থেকে লক্ষ লক্ষ নাম বাদ দেওয়া হয়েছে। আর ভ্যানিশ কুমারের নামে ওয়াশিং মেশিন চালাবে। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, এখানকার মোহনপুর গ্রাম পঞ্চায়েতের মূল গ্রাম। অভিযোগ, মূল গ্রামের 3টি বুথ মিলিয়ে বাদ পড়েছে 491 জনের নাম। এ নিয়ে বিক্ষোভ দেখান স্থানীয়রা। 2002 এর লিস্টে যেহেতু আমার বাবার নাম ছিল না, তাই আমার দাদুর নাম দিয়ে লিঙ্ক করিয়েছিলাম। আমার দাদুর নামের স্পেলিং মিস্টেক ছিল। আমার বাবার নাম শেখ ফজলুর রহমান আছে, এআই দেখানো আছে এ রহমান। আমার জন্ম সার্টিফিকেট থেকে এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েশন অনার্স দিয়েছিলাম, তারপর আমার নাম ডিলিট হয়ে গেল। উত্তর 24 পরগনার বসিরহাটের বড় গোবরা। অভিযোগ, এখানকার 3 নম্বর বুথের 255 জনের নাম ডিলিট হয়ে গেছে। এতে বিক্ষোভ দেখান স্থানীয়রা। 255 জনে এখানকার বৈধ নাগরিক, এই বৈধ নাগরিকের নামটা কাটা গেল কেন? নির্বাচন কমিশনের কাছে আমরা জবাব চাইছি। এদের যেই বাদ দিয়েছে সেসব দেখলে দেখলে নিজেরই কষ্ট হচ্ছে। আমি নিজেই কি করে তাদের সামনে যাবো এটাই আমি ভেবে পাচ্ছি না। এর জন্য দায়ী নির্বাচন কমিশন দায়ী। উত্তর 24 পরগনার বারাসাত, এখানে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পেয়েছেন বহু শিক্ষক। অভিযোগের মধ্যে শতাধিক শিক্ষক এখনো বিচারাধীন। আমি 1999 সালে এসএসসি দিয়ে চাকরি পেয়েছি। আমার নাম 2002 ভোটার লিস্টে আছে, এডুকেশনে পাঠিয়েছে। আমরা সব ডকুমেন্টস জমা দিয়েছি। জমা দেওয়া সত্ত্বেও এখনও কোনো কিছু ফয়সালা হয়নি। কিন্তু আমাদের এদিকে নির্বাচনের দায়িত্ব দেওয়ার জন্য প্রিজাইডিং অফিসারের দায়িত্বের চিঠি চলে এসেছে। অ্যাডজুডিকেশনে আমি ছিলাম, তা সত্ত্বেও প্রিজাইডিং অফিসারের দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে। এবছর বিধানসভাতে নিয়োগপত্র দেওয়া হয়েছে। আজ ফার্স্ট ট্রেনিং ছিল না। আমার মতো এরকম বহু শিক্ষক 6-2 ওপর ছিল আমাদের বারাসাতের মধ্যে ট্রেনিং ছিল, কিন্তু তারা অ্যাডজুডিকেশন বিচারাধীন। আসলে আমরা নিজেরাই তো এখন প্রশ্নচিহ্নের মধ্যে রয়েছি যে আমরা ভোট দিতে পারবো কি না। এই সব শিক্ষক প্রিসাইডিং অফিসাররা শুক্রবার জেলা শাসকের দপ্তরে যান, দাবি জানান বিচারাধীনের তালিকা থেকে তাদের নাম ভোটার লিস্টে তোলা হোক। নিউজ 18 বাংলা। ধোঁয়াশা রেখেই ফের নতুন তালিকা। আজ রাতে ফের সাপ্লিমেন্টারি ভোটার তালিকা। বাংলার এসআইআর এ এখনো পর্যন্ত 36 লক্ষের নিষ্পত্তি। আরো ডিটেল আপডেট জানার চেষ্টা করি, তবে তার আগে আরো একবার জানাই, প্রথম সাপ্লিমেন্টারি তাতে 10 লক্ষের মধ্যে প্রায় 4 লক্ষ নাম বাদ গেছিল। প্রতিদিন সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশের ভাবনা হাইকোর্টকে চিঠি দিয়ে জানিয়েছেন সিইও। আজ নজর দ্বিতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকার দিকে। যদি ওরা 5টার সময় মধ্যে কাট অফ থাকবে, তো 9টা 10টা বেরোবে। ইসি এটা ইসিআই যে আছে, যত অবজার্ভার আসছে পশ্চিমবঙ্গে, জেনারেল, পুলিশ আর ফাইন্যান্স, ওদের সঙ্গে মিটিং করছে। বাসন্তীর অশান্তিতে আইসি সাসপেন্ড। গতকাল বিজেপির প্রচারে বাসন্তীতে অশান্তির ঘটনা ঘটে। এসআইকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ ওঠে এবং বাসন্তীর অশান্তিতে কড়া পদক্ষেপ কমিশনের। কি পদক্ষেপ, আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে সোমরাজ, রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, দেখো, বাসন্তীর ঘটনায় ইতিমধ্যে নির্বাচন কমিশন কড়া মনোভাব নিয়েছে। 26শে মার্চের যে হিংসার ঘটনা, সেখানে বাসন্তী থানার আইসি অভিজিৎ পালকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং শুধু তাই নয়, তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করার কথা বলা হয়েছে। শুধু তাই নয়, কমিশন চিঠিতে বলছে রাজ্যের মুখ্য সচিবকে যে আগে থেকে রাজনৈতিক কর্মসূচির তথ্য থাকা সত্ত্বেও তিনি যথাযথ পুলিশি ব্যবস্থা নেননি, অর্থাৎ বাসন্তী থানার আইসি যথাযথ ব্যবস্থা নেননি। এমনকি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকা সত্ত্বেও আইন শৃঙ্খলায় রক্ষায় সেই বাহিনী ব্যবহার করা হয়নি বলেও অভিযোগ করা হয়েছে নির্বাচন কমিশনের তরফে। এবং এই ঘটনাটি পুলিশি ব্যর্থতা ও গাফিলতি রয়েছে বাসন্তী থানার আইসি, আর সেই কারণেই আইসি অভিজিৎ পালকে সাসপেন্ড করার নির্দেশ দেওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করারও নির্দেশ দেওয়া হয়েছে। তার জায়গায় এনফোর্সমেন্ট ব্রাঞ্চের যিনি ইন্সপেক্টর রয়েছেন প্রবীর ঘোষ, তাকে দায়িত্ব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজ রাত 9টার মধ্যেই এই নির্দেশ কার্যকর করতে হবে বলে রাজ্যের মুখ্য সচিবকে চিঠি দিয়ে জানিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। বেশ।
Basanti incident happened that investigation is going on. Cases have been filed. 9 persons were arrested yesterday. We have taken a report. Things are proceeding. Law is taking its own course. ভোটকর্মী আক্রান্ত হওয়ায় বিডিওকে শোকজ, রানাঘাটের বিডিওকে শোকজ কমিশনের। ভোটকর্মীর উপর হামলায় দুজনের বিরুদ্ধে এফআইআর। ভোট প্রশিক্ষণে বিডিও অফিসে আক্রান্ত ভোটকর্মী। আরো একবার জানাই, ভোটকর্মী আক্রান্ত হওয়ায় বিডিওকে শোকজ করা হয়েছে। যে আপডেটে নজর রাখবো, ইতিমধ্যে রানাঘাটের বিডিওকে শোকজ কমিশনের। ভোটকর্মীর উপর হামলায় দুজনের বিরুদ্ধে এফআইআর। এসছে আপনাদের এমপ্লয়ি, তার আই কার্ড দেখা আমরা দেখব, আমরা প্রুফ উনি ক্যান্ডিডেট ভালো হতে পারে, আপনাদের হয়তো ভয় দেখিয়ে রেখেছেন, এরকম তো হতে পারে, ওনার আইডি প্রুফ দেখাতে হবে। আপনি কোন স্কুলের চাকরি? আপনার জানার দরকার নেই, আমি দেখাবো না। আপনি কোন ব্লকের? আমি হাসখালি। হ্যাঁ বাস, ঠিক আছে। না এই দাঁড়ান দাঁড়ান, আপনি দাঁড়ান। কেন আপনি ওনাকে বাঁচাচ্ছেন? বাঁচানো উনি ওনাকে বাঁচাচ্ছেন, উনি এত বড় অন্যায় করলেন, আপনি ওনাকে বাঁচাচ্ছেন। কিন্তু এই ঘটনার সূত্রপাত ঠিক কোন জায়গা থেকে, কেন এই সিচুয়েশন তৈরি হলো? রঞ্জিত রয়েছে আমার সঙ্গে, জানবো রঞ্জিতের কাছ থেকে। রঞ্জিত, আজকে ভোটের প্রশিক্ষণ ছিল, ভোট কমিটির প্রশিক্ষণ ছিল রানাঘাট ইনস্টিটিউটে, রানাঘাটে স্কুলের মধ্যে। সেখানে এই ভোট কর্মী যাকে মারধর করা হয়েছে, সৈকত চট্টোপাধ্যায় যে শিক্ষক, তিনি যখন সেখানে ট্রেনিং এ যান, সেখানে দেখেন যে একটি ডিসপ্লে বোর্ডের মধ্যে সেখানে রাজ্য সরকারের কিছু ভিডিও চালানো রয়েছে। তা নিয়ে কিন্তু প্রতিবাদ শুরু হয়। এরপরে তার সাথে ব্যাপক বচসা হয় এবং ভিডিওর সামনে, যেটা অভিযোগ উঠছে, হাসখালির ভিডিওর সামনে ভিডিওরই আরো দুজন স্টাফ তাকে মারধর করে। এবং ভোটকর্মী আক্রান্তর ঘটনা, রঞ্জিত, বিডিওকে শোকজ করা হয়েছে, রানাঘাটের বিডিওকে কমিশন শোকজ করেছে। দেখো, ইতিমধ্যেই শুধুমাত্র ভিডিও নয়, পাশাপাশি আরো দুজন কর্মী যারা ছিলেন তাদের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে এবং হাসখালির ভিডিওকে শোকজ করা হয়েছে। এবং দুপুর থেকে রানাঘাট মহকুমা শাসকের দপ্তরের বাইরে ভোট কর্মীরা তারা বিক্ষোভ দেখাতে থাকেন এবং তাদের একটাই দাবি ছিল যে দৃষ্টান্তমূলক শাস্তি অর্থাৎ আইনগত ব্যবস্থা নিতে হবে ভিডিওর বিরুদ্ধে। কারণ যে ঘটনা ঘটেছে সেই সময় ভিডিও উপস্থিত ছিলেন, তার সামনেই এই ঘটনা ঘটে এবং তার সাথেও কিন্তু বচসা জড়িয়ে পড়েছেন ভোট কর্মী, যার পরেই কিন্তু তারা আন্দোলনে নেমে পড়ে এবং আজকে কিন্তু সেখানে প্রশিক্ষণ কার্যত বন্ধ হয়ে যায় এবং পরবর্তী সময় তারা আন্দোলনে নামে। বারবার তাদের যে দাবি ছিল যে ভিডিওর বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিতে হবে এবং তার পাশাপাশি যারা এই ঘটনা যুক্ত ছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এবং সেই অনুযায়ী এই মুহূর্তে যেটা খবর রয়েছে যে হাসখালির ভিডিওকে শোকজ করা হয়েছে এবং আরো দুই কর্মী যাদেরকে দেখা যাচ্ছে ঘটনার সাথে যুক্ত রয়েছে তাদেরকে বিরুদ্ধে কিন্তু এফআইআর হয়েছে। আপনার স্টাফ কে আছে আমার জানার অধিকার আছে। হ্যাঁ, আপনি এত বড়ই বলেছেন। আমি বড় কি ছোট সেটা তো পরে বিচার হবে। না, আমার প্রুফ আছে, দেখেন না আপনি। ঠিক আছে, ভিডিও স্যার এসছে তো কি, উনি উনার জায়গায় ভিডিও, আমি আমার জায়গায় কি চাই নাকি? তাই নাকি? তাই নাকি? হ্যাঁ, অবশ্যই তাই। আপনি কিন্তু অতিরিক্ত কথা বলছেন। আমার এইবার না না এইটা আপনি বলতে পারেন না, এটা বলতে পারেন না আপনি। আপনি ভিডিও বন্ধ করুন। কি আছে? ভিডিও দেখেন, এই ভদ্রলোক ভিডিও কেন দেখছেন? এই ভদ্রলোক ভিডিও কেন নিচ্ছে না? ভিডিও করতে দিচ্ছে না। না না, আপনি ভিডিও সাহেব আপনি অপমান করতে পারবেন নাকি? ভিডিও সাহেব এটাও ঠিক না। लैपटॉप था ওখানে एक क्लिक बाय मिस्टेक क्लिक করেছেন তাকে, বাট লেকিন ওটা পলিটিক্যাল एक ইমেজ ফিচারিং দি চিফ মিনিস্টার ম্যাডাম, ওনাদের ছবি হয়েছিল। বাট ইমিডিয়েটলি আফটার নোয়িং ইট দে হ্যাভ ইমিডিয়েটলি রেসপন্ডেড। বাট ইন দ্য মিনওয়াইল ডেফিনেটলি one of a few of the people objected। ওই অবজেকশন হিসাবে হিটেড আর্গুমেন্ট হয়েছে। এই হিটেড আর্গুমেন্টের এগেনস্টে जो कुछ एक्शन रिक्वायर्ड था वो सब কমপ্লিট করা হয়েছে। পুলিশ খানে ছেলে গিয়েছে, এক এফআইআর ভি লাঞ্চ করেছে। দুজনের নামে এই এফআইআর হয়েছিল আমাদের অফিসার্স, আমরা বলেছি ওই প্রিন্সিপালস অনুসারে। আর এছাড়া পার্সনস যারা যারা ইনভলভ আছেন আমাদের তরফ থেকেও সাসপেনশনে আমরা রাখিয়েছি। আর এই গোটা ঘটনায় করা সিইও। We've asked for a report from the DO. We have got a report from the DO, and police has filed a specific case also for assault and other sections of law, and investigation is going on. গত 15 বছরে রাজ্যের কি হাল? ভোটের মুখে বিজেপির চার্জশিট। শনিবার কলকাতায় 40 পাতার চার্জশিট প্রকাশ করবেন অমিত শাহ। তারপর বাড়ি বাড়ি সেটা বিলি করা হবে। এবার ভোটে বিজেপির ফর্মুলা ভয় বনাম ভরসা।
গত বছরের ডিসেম্বর বিধানসভা ভিত্তিক চার্জশিট প্রকাশ করেছিল বিজেপি। এবার ভোটের মুখে ফের বিজেপির চার্জশিট। শনিবার 40 পাতার চার্জশিট প্রকাশ করলেন অমিত শাহ। এই চার্জশিট বাড়ি বাড়ি বিলি করা হবে। গত 15 বছরে রাজ্যের কি হাল, কোথায় কোথায় খামতি, 14 অভিযোগের শান 40 পাতার চার্জশিটে। দুর্নীতি এবং কেলেঙ্কারি, প্রশাসনিক নৈরাজ্য এবং অপশাসন, আইন শৃঙ্খলা ধ্বংসস্তূপ, নারী নির্যাতন এবং নিরাপত্তাহীনতা, গণতন্ত্রের উপর হামলা, শিল্পের ধ্বংসস্তূপ, শিক্ষার সর্বনাশ, স্বাস্থ্য সংকট, কৃষি এবং কৃষকের দুর্দশা, বঙ্গ সংস্কৃতি ধ্বংস, উত্তরবঙ্গের বঞ্চনা, চা শ্রমিকদের দুর্দশা, কলকাতার বেহাল অবস্থা, রারবঙ্গ জুড়ে সিন্ডিকেট রাজ। এছাড়াও কেন্দ্র টাকা দেওয়া সত্ত্বেও এ রাজ্যে কিভাবে তা কাজে লাগানো হয়নি, এই অভিযোগেও সুর চড়াবে বিজেপি, প্রকাশ করবে শ্বেতপত্র। এবারের ভোটে বিজেপি স্ট্র্যাটেজি ভয় বনাম ভরসা। গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে ক্যাডার রাজ বন্ধ করে, মধ্যমেধার চাষকে সম্পূর্ণ নির্মূল করে, বন্ধ কলকারখানার দরজার তালা খুলে দেওয়া যে স্বপ্ন দেখে তিনি ক্ষমতায় এসেছিলেন, গত 15 বছরে এই সরকার সাধারণ মানুষের জন্য, কৃষকদের, শিক্ষকদের, শ্রমিকদের, ছাত্রদের এবং সর্বোপরি পশ্চিমবঙ্গের আম জনতার ক্ষেত্রে কি করেছেন, কি করেছেন শিল্পের জন্য, কি করেছেন পশ্চিমবঙ্গের শিল্পায়নের জন্য, সেই জন্যই আমরা চার্জশিট দিচ্ছি। উল্টা চোর কোতোয়ালকো ডাটে। যে তরিপার শাহ নিজে সিবিআই এর হাতে চার্জশিট খেয়ে 17 দিনের বেশি জেল খেটেছে, সে এসছে বাংলার মানুষকে চার্জশিট দিতে। ওরা বলছে চার্জশিট দেওয়ার কথা, তখন বাংলার জনগণ প্রস্তুত হয়ে রয়েছে মার্কশিটে স্কোর লেখার জন্য। টোটাল পূর্ণমান 294 পরীক্ষার, কতবার টেনে টুনে 77 পেয়েছিল 200 পাবে বলে। আর এবার বাংলার জনগণ কপালে লিখে রেখেছে 30 পেরোতে দেবে না, মার্কশিটে ফেল টু রাম কপালে লিখে দেবে। বাংলার মানুষের মার্কশিটে এবার বিরোধী দল হওয়ার মর্যাদাও জুটবে না। আজ থেকেই ভারতীয় জনতা পার্টি তার কাউন্টডাউন শুরু করে। চার্জশিটের পর ইস্তেহার প্রকাশ, বিজেপির সংকল্পপত্র। এর জন্য পশ্চিমবঙ্গের 10,000 বিশিষ্টজনের পরামর্শ নিয়েছে পদ্ম শিবির। নিউজ 18 বাংলা। আপনার চেয়ারম্যান আছে অনারেবল চিফ জাস্টিস অফ হাইকোর্ট, ওখানে যেটা আলোচনা হয় মিনিটস তৈরি হবে, তারপরে আমি বলতে পারবো। ট্রাইব্যুনাল গঠন নিয়ে এখনো পর্যন্ত কি অবস্থায় দাঁড়িয়ে রয়েছে? কারণ আজকেও সেকেন্ড ফেজ সাপ্লিমেন্টারি লিস্ট বার করা হবে আমাদের তরফে, তো সেই জায়গায় দাঁড়িয়ে ট্রাইব্যুনাল নিয়ে আজকে কোনো আলোচনা হলো, কোনো শেপ তৈরি হলো, কোনো রূপরেখা আপনারা ঠিক করলেন? ট্রাইব্যুনাল দেখুন, ট্রাইব্যুনাল যেটা আছে এটা পাবলিক ডোমেনে আছে কি অনারেবল জাজেস যেটা আছে ওটা লিস্ট এসে গেছে আপনার চিফ জাস্টিস থেকে, ইসিআই ওটা নোটিফাই করে দিয়েছে। সুপ্রিম কোর্ট যেটা নির্দেশ দিয়েছিল কি এটা আসবে আপনার ওখান থেকে চিফ জাস্টিস থেকে, আর ইসিআই নোটিফাই করবে, ওটা হয়ে গেছে। নাম্বার 2 আছে ওদের যে বি রেনিউমারেশন হবে, ইয়ে হবে, ও হবে, যেটা বি বলেছিল হাইকোর্ট, ওটা ইসিআই মেনেছে। নাম্বার 3 যেটা চালু করার জন্য মেন জিনিস আছে আপনার কোথায় হবে ওটা। তো স্টেট গভর্নমেন্ট 4টা জায়গা দিয়েছিল, হাইকোর্টে একটা জুডিশিয়াল একাডেমি আছে রাজারহাটে, ওটা ছিল। আজকে হাইকোর্ট থেকে টিম গেছিলো, যেখানে স্টেট গভর্নমেন্ট লোক ছিল, আমাদের অফিস থেকে বি অরুণ প্রসাদ অ্যাডিশনাল সিও ছিলেন, 5টা জায়গা দেখে আসছেন। দেখা দিয়ে পরে উনি আজকে রিপোর্ট দিয়েছেন, 5টা প্রস অ্যান্ড কনস কি আছে, কোথায় কি পজিটিভ আছে, কোথায় কি নেগেটিভ আছে, নিয়ে আছে সব বললেন। তারপরে এখন 3 মেম্বার কমিটি যে সুপ্রিম কোর্ট হাইকোর্ট জাজেস আছে ওরা ডিসাইড করবে কি এদের মধ্যে কোথায় আমরা করবো কি নি করবো, কোনটা আমার যোগ্য আছে নিয়ে আছে, অ্যান্ড তারপরে ডিসিশন কমিউনিকেট করবে, তারপরে ওখানে বসা ব্যবস্থা হতে পারে। বাকি একটা আর যেটা আছে সফটওয়্যার ইসিআই প্রায় রেডি আছে। সফটওয়্যার যেটা আছে যেদিন থেকে পরে যেটা আছে দেখবেন, তো 1 या 2 দিনের মধ্যে চালু হয়ে যাবে সফটওয়্যার। মানে সেটা আজ থেকে 1 থেকে 2 দিনের মধ্যে চালু হয়ে যাবে বলে মনে করছি। দেখুন টেস্ট চেক শুনলাম কি কালকে হবে, তারপরে সফটওয়্যার ঠিক করতে যেমন লাগবে 1 या 2 দিন লাগবে, ম্যাক্সিমাম 3 দিন লাগতে পারে, কিন্তু মেন আছে বিল্ডিং।
বিল্ডিং আপনি সফটওয়্যার তৈরি করতে সব করে দেবেন তো একদিকে ফাইলিং আরাম হতে পারবে, কিন্তু ডিসপোজাল তো যখনই হবে যখন মহামান্য জজ যে আছে বসতে পারবেন, ওখানে সিস্টেম তৈরি হবে, তারপরে তো ডিসপোজ করবেন। হতে পারে কি আপনার সফটওয়্যার তৈরি হয়ে যাবে, ফাইলিং আলাদা হয়ে যাবে। অফলাইনে কবে থেকে? ভোটের বাংলায় গরম ভাঙর, কোমর বেঁধে প্রচারে তৃণমূল আইএসএফ, কিন্তু বিজেপির প্রার্থী কোথায়? জয়ন্ত গায়েনকে তো সেভাবে দেখাই যাচ্ছে না, কিন্তু কেন? এ নিয়ে জোর জল্পনা। ইনি জয়ন্ত গায়েন, ভাঙড়ের বিজেপি প্রার্থী। অন্য রাজনৈতিক দলের প্রার্থীরা জোর কদমে ভোটের প্রচারে, কিন্তু ভাঙড়ে সেভাবে দেখাই নেই বিজেপি প্রার্থীর। আমাদের প্রার্থী ভাঙড়ের ক্ষেত্রে একটু পিছিয়ে আছে, তারা খুব শীঘ্রই নামবে এই আর কি। পার্টি প্রার্থী করেছে, পার্টি যেদিন আমাদের প্রচারে নামাবে আমরা প্রচারে নেমে যাব। দক্ষিণ 24 পরগনার ভাঙড় ভোট ঘোষণার আগে থেকেই গরম। সম্প্রতি বেশ কয়েকবার তৃণমূল আইএসএফ সংঘর্ষ হয়। এরই মধ্যে গত 15ই মার্চ পশ্চিমবঙ্গে ভোট ঘোষণা করে কমিশন। ভাঙড়ে শওকত মোল্লাকে প্রার্থী করে তৃণমূল। এরপর থেকেই তিনি কোমর বেঁধে প্রচারের ময়দানে। ভোটের ময়দানে আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকীও। ভাঙড়ে জয়ন্ত গায়েনকে প্রার্থী করেছে বিজেপি। অন্য দলের প্রার্থীরা প্রচারে নামলেও বিজেপি প্রার্থীর দেখা নেই, কিন্তু কেন? খুবই ভালো লাগছে, আর যেহেতু আমার স্বামী প্রার্থী হয়েছেন, এলাকার মানে মানুষজন সবাই অনেক খুশি, আমরাও খুব খুশি। দাদাকে ভোট প্রচারে দেখা গেল না, কবে কি প্রচার শুরু করবে কিছু জানেন আপনি? খুব তাড়াতাড়ি শুরু করবেন এটুকুই শুনতে পাচ্ছি। এখন পর্যন্ত কোথাও প্রচারে যায়নি তো? শুনছি তো উনি যাচ্ছেন, অনেকের সঙ্গে কথা বলছেন, মিটিংয়ে বসছেন। ভাঙড় 1 নম্বর ব্লকের খড়দার বাসিন্দা জয়ন্ত গায়েন এলাকারই একটি প্রাইমারি স্কুলের শিক্ষক। জয়ন্তর দিদি উমা মণ্ডল বেওতা পঞ্চায়েতের তৃণমূলের প্রধান। তার ছেলে অর্থাৎ জয়ন্তর ভাগ্নে কৌশিক মণ্ডল ভাঙড়ের তৃণমূল নেতা। এই জয়ন্ত গায়েনকে এবার ভাঙড় কেন্দ্রে প্রার্থী করেছে বিজেপি। ভোট ঘোষণার এতদিন পরেও যাকে সেভাবে প্রচারে নামতেই দেখা যাচ্ছে না। আমাদের প্রার্থী ভাঙড়ের ক্ষেত্রে একটু পিছিয়ে আছে, তারা খুব শীঘ্রই নামবে এই আর কি। পার্টি প্রার্থী করেছে, পার্টি যেদিন আমাদের প্রচারে নামাবে আমরা প্রচারে নেমে যাব। বিজেপির প্রার্থী, তার বাড়ির উঠোনে আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি আঁকা গেঞ্জি। বাড়িতে বিজেপি প্রার্থী অথচ অভিষেক ব্যানার্জির গেঞ্জি ঝুলছে বাড়িতে, সেটা কোনো ব্যাপার না। যেহেতু বাচ্চার একটা ব্যাপার, অ্যাক্সিডেন্ট, তো সেহেতু সেখানে যেটা পেয়েছেন ওনারা সেটাই ওকে দিয়েছে পরিয়ে, সেটা পরি। তো এটা হতে পারে হয়তোবা। আমি যতদূর শুনেছি ওনার ভাই নাকি তৃণমূলের বুথ সভাপতি। আমাদের প্রার্থী বিজেপির প্রার্থী, এবং আগামী দিনে উনি লড়াই করবেন, উনি লড়াই দেবেন। ভাঙড় থেকে কল্যাণ মণ্ডল, নিউজ 18 বাংলা। বাম আইএসএফের আসন সমঝোতা, কিন্তু একাধিক জায়গায় তারা একে অপরের মুখোমুখি। বামেদের ঘোষিত আসনে প্রার্থী দিয়ে দিয়েছে আইএসএফ। তৃণমূল ছেড়ে আইএসএফ এ যাওয়া আরাবুল ইসলামকে প্রার্থী করা নিয়েও বামেদের আপত্তি, গুরুত্ব দিতে নারাজ নওশাদ। যাকে আমরা পরাস্ত করব, তাকেই বগল দাবা করব, সেটা কোনো সুস্থ রাজনীতি হতে পারে না। গত 15 বছর ধরে যারা অফিস জ্বালিয়েছে, আইএসএফ কর্মীকে খুন করেছে। নির্বাচনের সময় রাতারাতি মাইগ্রেট করে এক দল থেকে আরেক দলে গিলে তাতে মানুষেরও লাভ হয় না, ভোটারদেরও লাভ হয় না, সেই দলেরও লাভ হয় না। জঞ্জাল কখনো একটা বিন থেকে আর একটা বিনে চলে গেলে সেটা শুদ্ধ হয়ে যায় না। তাহলে যারা এপাশ ওপাশ করে, এপাং ওপাং ঝাপাং করে, বামপন্থীরা সেটাকে এন্ডোর্স করে না। আইএসএফ এর পলিসি নিয়ে অন্য কোনো রাজনৈতিক দল ঠিক করতে পারে না। আইএসএফ এর নির্দিষ্ট দলের একটা পলিসি আছে, আমরা কোনো দলের লেজুর ভিত্তি হয়ে চলতে পারি না। আইএসএফ কাকে প্রার্থী করবে না করবে, আইএসএফ এর রাজনৈতিক এটা ইন্টারনাল পলিসির মধ্যে পড়ছে। আমাদের পলিসি অন্য কেউ ঠিক করে দিতে পারে না।
21-এর ভোটে শূন্য বামেরা। কংগ্রেস এবং আইএসএফ এর সঙ্গে আসন সমঝোতা করেও নিটফল 0। এবারের ভোটেও আইএসএফ এর সঙ্গে আসন সমঝোতা করেছে বামফ্রন্ট, কিন্তু তাতেও নানা জায়গায় কাঁটা। একাধিক এমন আসন রয়েছে যেখানে বাম আইএসএফ মুখোমুখি, যেমন পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম, পাঁশকুড়া পশ্চিম, বীরভূমের মুরারই। উত্তর 24 পরগনার দেগঙ্গা, মধ্যমগ্রাম এবং বারাসাত এই 3 বিধানসভা আসন ফরওয়ার্ড ব্লকের জন্য ছাড়া হয়। এর মধ্যে মধ্যমগ্রামে প্রার্থী ঘোষণা করে দিয়েছে আইএসএফ। উত্তরবঙ্গে আবার বামফ্রন্টেই জট। কোচবিহার উত্তরে প্রার্থী দিয়েছে সিপিআইএম। ফরওয়ার্ড ব্লকের হুঙ্কার, কোচবিহার উত্তর থেকে সিপিআইএম কে প্রার্থী প্রত্যাহার করতে হবে, না হলে সিপিআইএম এর দেওয়া সব আসনে ফরওয়ার্ড ব্লক প্রার্থী দিয়ে দেবে। মাথাভাঙ্গা, শীতলকুচি, নাটাবাড়ি, তুফানগঞ্জ আরও 4টা সিট তো আছে। আমাদের যদি সিটে প্রার্থী থাকে অন্য দলের, আমরা আমাদের অধিকার হবে প্রার্থী দিয়ে দেওয়া। রাজ্য বামফ্রন্টের সিদ্ধান্ত মাফিক চলছি। রাজ্য বামফ্রন্ট যা বলবে সেই মতে আমাদের পার্টি আমরা কাজ করব। বেশ কিছুদিন ধরেই আসন সমঝোতা নিয়ে বাম আইএসএফ টানাপোড়েন চলছে। ভোটের মুখে নয়া জট। সৌজন্যে আরাবুল ইসলাম তৃণমূল ছেড়ে আইএসএফ এ যোগ দিয়েছেন। তারপরেই আরাবুল ইসলামকে ক্যানিং পূর্বে প্রার্থী করেছে আইএসএফ। এতে আপত্তি রয়েছে বামেদের। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু জানিয়ে দিয়েছেন, যার হাতে কমরেডদের রক্ত লেগে তার পাশে বামেরা নেই। কিন্তু এই বাম আপত্তিতে গুরুত্ব দিতে নারাজ আইএসএফ। যাকে আমরা পরাস্ত করব, তাকেই বগল দাবা করব, সেটা কোনো সুস্থ রাজনীতি হতে পারে না। গত 15 বছর ধরে যারা অফিস জ্বালিয়েছে, আইএসএফ কর্মীকে খুন করেছে। নির্বাচনের সময় রাতারাতি মাইগ্রেট করে এক দল থেকে আরেক দলে গিলে তাতে মানুষেরও লাভ হয় না, ভোটারদেরও লাভ হয় না, সেই দলেরও লাভ হয় না। জঞ্জাল কখনো একটা বিন থেকে আর একটা বিনে চলে গেলে সেটা শুদ্ধ হয়ে যায় না। তাহলে যারা এপাশ ওপাশ করে, এপাং ওপাং ঝাপাং করে, বামপন্থীরা সেটাকে এন্ডোর্স করে না। আইএসএফ এর পলিসি নিয়ে অন্য কোনো রাজনৈতিক দল ঠিক করতে পারে না। আইএসএফ এর নির্দিষ্ট দলের একটা পলিসি আছে। আমরা কোনো দলের লেজুর ভিত্তি হয়ে চলতে পারি না। আইএসএফ কাকে প্রার্থী করবে না করবে, আইএসএফ এর রাজনৈতিক এটা ইন্টারনাল পলিসির মধ্যে পড়ছে। আমাদের পলিসি অন্য কেউ ঠিক করে দিতে পারে না। নিউজ 18 বাংলা। আমি